ওয়েলকাম টু বিএসএসআই বেলুড়। বিহার সেট এস টেটের 2023 সালের শিফট 2 নিয়ে আমরা কিন্তু আজকে এখানে আলোচনা করব। তো আমরা ডিরেক্ট অঙ্কে ঢুকে যাই। দেখো, আগের দিনে যে ক্লাসটা আমি তোমাদের আগের দিনের ক্লাসে জেড টেনে বারবার কথা বলবো, তাহলে কি হবে, তোমরা আগের দিনের ক্লাসটা দেখলে রিলেট করতে পারবে যে টাইপগুলো কেমন হচ্ছে। আগের দিনের ক্লাসের প্রথম প্রশ্ন যেটা ছিল, সেখানে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা বর্গক্ষেত্র ছিল, সেই বর্গক্ষেত্রর তোমাকে এরিয়া বের করতে দিয়েছিল। 2023 সালের শিফট 2 এর যেটা, ওটা শিফট 1 এর কোশ্চেন, এটা শিফট 2 এর কোশ্চেন। দেখো শিফট 2 এর কোশ্চেন সেম এরিয়া বের করতে দিয়েছে। আগেরটা দিয়েছিল বর্গক্ষেত্রের, এটা দিয়েছে আয়তক্ষেত্রের। কি করে বুঝছি আয়তক্ষেত্র? এবার তোমাদের একটা কথা বলে রাখি, বর্গক্ষেত্র মানে কি বলেছিলাম, যার দৈর্ঘ্য প্রস্থ সমান। আয়তক্ষেত্র মানে কি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান নয়। এই হলো একটা আয়তক্ষেত্র। প্রশ্নটা পড়ে নি। ইফ দ্য লেন্থ অ্যান্ড উইডথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল আর 12 ফিট অ্যান্ড 11 ফিট ফাইন্ড ইটস এরিয়া। ওকে, তাহলে ইফ দ্য লেন্থ মানে কি, লেন্থ মানে কি দৈর্ঘ্য, ঠিক আছে। উইডথ মানে কি প্রস্থ, ঠিক আছে। তাহলে লেন্থ অ্যান্ড উইডথ অফ এ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে কি আয়তক্ষেত্র। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। রেক্ট্যাঙ্গেল মানে কি আয়তক্ষেত্র। আমি সমস্তটা বাংলায় লিখে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাহলে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল মানে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি হয় 12 ফিট এবং 11 ফিট, দৈর্ঘ্য এবং প্রস্থ 12 এবং 11 হলে তার এরিয়া মানে কি ক্ষেত্রফল, আমি আগের দিনই বলে দিয়েছি। তাহলে ক্ষেত্রফল সমান কত, এটা প্রশ্ন। তাহলে এটা সলভ করতে গেলে তোমাকে কি জানতে হবে, শুধুমাত্র ক্ষেত্রফলের ফর্মুলা জানতে হবে, ক্ষেত্রফল কি করে বের করে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হয় দৈর্ঘ্য গণিত প্রস্থ। ব্যাস, তুমি যদি এইটুকু জানো তোমার অঙ্কর সলিউশন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছি, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে বসিয়ে দাও, দৈর্ঘ্য কত আছে 12, প্রস্থ কত আছে 11। তাহলে 11 12 কত হয় 132, 11 12 132। তাহলে এই যে 132 কি হবে, ফুট, দুটো ফুট গুণ হয়েছে স্কোয়ার ফুট বা ফুট স্কোয়ার। দেখো এখানে লেখা আছে 132 স্কোয়ার ফুট। হয়ে গেল আনসার, হয়ে গেল আনসার। বোঝা গেছে? তাহলে আমরা যখন তোমাদের ক্লাসে যখন আলোচনা করব, তখন কিন্তু আমরা এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আরও ফর্মুলা নিয়ে আলোচনা করব, যেখানে পেরিমিটারও দেখানো হবে, যেখানে এরিয়াও দেখানো হবে, এবং এর আর কি কি ইমপ্লিমেন্টেশন হতে পারে সেগুলো কিন্তু তোমাদের ক্লাসে আমরা বলবো, যার ফলে পরবর্তীকালে যখন তোমাদের ক্লাসে এই ধরনের সমস্যা আসবে, তোমাদের এক্সামে তোমাদের কোনো রকম কিছু না আটকায়। বোঝা গেছে ব্যাপারটা? পুরো অঙ্কটা বোঝা গেছে? যদি না বুঝতে পারে একটু রিমাইন্ডার করে দেখে নাও, ঠিক আছে। এটা জানো নিশ্চয়ই, দৈর্ঘ্য বলে এটাকে আর প্রস্থ বলে এটাকে, ঠিক আছে। আশা করি জানো এটা। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো পরের প্রশ্ন দেখো, বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 1000, মানে 1000 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি আমি বলেছি, চক্রবৃদ্ধি সুদ। কি বলেছি, চক্রবৃদ্ধি সুদ। তাহলে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ রুপিস 1000 ফর 2 ইয়ার্স। কত বছরের জন্য, 2 বছরের জন্য। @2% পার অ্যানাম। পার অ্যানাম মানে কি বলেছি আমি, প্রতি বছর। তাহলে প্রতি বছর যদি 2% করে সুদ দেয়, তাহলে 2 বছরে 1000 টাকার কত সুদ হবে। কি বের করতে বলছে, সুদ। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, সুদটা বের করতে হবে। তোমায় কি বের করতে হবে, তাহলে সুদটা কত তোমাকে, এটা হচ্ছে প্রশ্ন। বোঝা গেছে? তো আমি আগের দিন যে অঙ্কটা করিয়েছিলাম, সেখানে তোমাদের আমি বলেছিলাম অপশন টেস্ট করে কি করে করবো, ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য। কিন্তু আজকের প্রশ্নটায় দেখো, তুমি দেখো অপশনগুলো 20, 20.5, 20.4, 20.6। তুমি এখানে এলিমিনেট করতে পারবে না। আমি বলেছিলাম আগের দিন যে প্রত্যেকটা অঙ্কর জন্য আলাদা আলাদা পদ্ধতি থাকে। তাহলে তুমি যে এই কথাটা শুনলে প্রত্যেক অঙ্কর জন্য আলাদা আলাদা পদ্ধতি, তুমি ভাবছে উড়ি বাবরে কত কিছু করতে হবে। একদমই না, অঙ্ক দেখেই তুমি বুঝতে পারবে কোন পদ্ধতিতে করতে হবে। তাহলে এটা তুমি যখন দেখতে পাচ্ছ, দেখো এখন 1000, কোনো সংখ্যার শেষে শূন্য থাকা মানে ক্যালকুলেশন সুবিধা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি আজকে তোমায় দেখাবো ট্রি মেথড। বোঝা গেছে? দেখো ট্রি মেথডে কীভাবে করতে হয়। ধরো 1000 টাকা তোমাকে চেয়েছে, কত বছরের জন্য, 2 বছরের জন্য। কত বছর, 2 বছর। 2% সুদ। তাহলে আমি তোমাদের এখানে অঙ্কটা করাবো। দেখো তোমাদের কালিটা আমি চেঞ্জ করে নিচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হলো সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ। তাহলে এটা হচ্ছে প্রথম বছরে, ধরো 2% সুদ দিচ্ছ তুমি প্রথম বছরে।
তাহলে কত টাকা হবে? 1000 টাকার 2% কত হবে? 1000 টাকার 1% কত? 10 টাকা, 2% কত? 20 টাকা। 1000 টাকার 10% কত? 1000 টাকার 10% কত? 10 টাকা। তো 2% কত? 20 টাকা। বোঝা গেছে? তাহলে প্রথম বছরের সুদ এলো হচ্ছে এই টাকাটা। এখানে অপশন মনে হচ্ছে একটু গন্ডগোল আছে আমার যতদূর ধারণা, ঠিক আছে? তাও আমি দেখে নিচ্ছি। দেখো তাহলে এটা হলো 20 টাকা। সেকেন্ড বছরে তুমি যখন যাবে, তুমি যখন সেকেন্ড বছরে যাবে তখন তো প্রথম বছরে তুমি যে টাকাটা ব্যাংকে রেখেছিলে তার উপর সুদ পাবেই, যে টাকাটা তুমি রেখেছিলে তার উপরে তুমি সুদ পাবেই। তাহলে সেটা হবে কত? 20 টাকা। প্লাস আমি তোমাকে কি বলেছি, কম্পাউন্ড ইন্টারেস্ট কথার মানে কি? সুদের উপরে সুদ। তাহলে এই যে সুদের উপরে সুদ মানে কি? এই যে সুদটা তুমি পেয়েছো, এটা তো সুদ পেয়েছো তুমি, এর উপরে আবার একটা 2% সুদ চাপবে। তাহলে 20 টাকার 2% কত? 20 টাকার 2% কত? 40 পয়সা। কি করে বের করব? 20 টাকার 2% মানে 2/100। এই শূন্য কেটে দাও, তাহলে কত হলো? 4/10 মানে 0.4। তাহলে কত হবে এটা? 0.4। বোঝা গেছে? তাহলে এই যে এটা এলো, এটা এলো কি? সেকেন্ড বছরের সুদ। এটা কি এলো তোমার? এটা হলো সেকেন্ড ইয়ারের সুদ। আর এটা কি হলো? এটা হলো ফার্স্ট ইয়ারের সুদ। তাহলে টোটাল যদি তোমাকে সুদ বের করতে দেয় তাহলে তোমায় কি বের করতে হবে? 1 মিনিট দাঁড়াও, কালিটা চেঞ্জ করে নিই একটু। এটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে তোমাকে যদি টোটাল সুদ বের করতে হয় তোমায় কি বের করতে হবে? টোটালটা যোগ করতে হবে। কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কি হবে? 20 20 40.4 মানে 40 টাকা 4 পয়সা বা 40 পয়সা, 40 টাকা 40 পয়সা। তাহলে দেখো এখানে অপশন একটাও নেই, ঠিক আছে? তো আমাকে তাই জন্য এটা কি আমাকে এটা ঠিক করে নিচ্ছি, ঠিক আছে? এটা হয়ে যাবে তার আনসার। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নাম কি? এই যে পদ্ধতিটা আমি দেখালাম আজকে, এটার নাম হলো ট্রি মেথড। এটার নাম কি? ট্রি, ঠিক আছে? তো এই ট্রি মেথডে আমরা অঙ্ক শিখবো, যখন আমরা ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্ট একটুখানি অঙ্ক শিখবো তখন আমরা ট্রি মেথড সম্পর্কে পুরো দেখে নেব। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ক্লিয়ার? পরেরটা যাই। দেখো বলছে দ্য ভ্যালু অফ এইটা 42, এই জিনিসটা এটা তোমাদের যদি না চিনতে পারো তাহলে এটা দেখতে এটা এরকম 42/1000, 1 2 3 4 10,000, 42/10,000। এটা মানে কি হচ্ছে? 42/10,000। ওকে, তাহলে কি বলছে? ভ্যালু অফ 42/10 ইন ডেসিমেল ফ্র্যাকশন। তো তোমাদের এটাকে ডেসিমেলে পরিণত করতে হবে, শুধু আর কিছু না, শুধু ডেসিমেলে করতে হবে। তা ডেসিমেলে করার নিয়ম কি? তোমাকে যখন 100 দিয়ে ভাগ করা বা 100 দিয়ে গুণ করা তোমাকে জানতে হবে। তুমি একটা সংখ্যাকে যখন 100 দিয়ে ভাগ করবে তখন কি হবে? 100 দিয়ে ভাগ করা মানে যতগুলো শূন্য আছে দশমিকটা তত ঘর বাঁ দিকে সরবে। এখানে দুটো জিনিস মনে রাখার। 1 নাম্বার কি? তুমি যখন ভাগ করছো তাহলে দশমিক সরবে কোন দিকে? বাঁ দিকে। দশমিক শিফট হবে কোন দিকে? বাঁ দিকে। আর 2 নাম্বার কি? কত ঘর শিফট হবে? যতগুলো শূন্য তত ঘর শিফট হবে। যতগুলো শূন্য তত ঘর শিফট হবে। কোন দিকে শিফট হবে? বাঁ দিকে। কোন দিকে শিফট হবে? বাঁ দিকে। ক্লিয়ার? তাহলে তুমি বলো আমাকে, যে কোনো পূর্ণ সংখ্যা যখন থাকে, পূর্ণ সংখ্যার দশমিক থাকে সর্বদা সংখ্যার শেষে। ভালো করে শোনো, যে কোনো পূর্ণ সংখ্যার দশমিক থাকে সংখ্যার শেষে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 42 ইজ ইকুয়াল টু 42.0। বোঝা গেছে? তাহলে তুমি যদি লেখে ওখানে 42, তাহলে তোমায় ক ঘর সরাতে হবে? 1 2 3 4, 4 ঘর। ক ঘর সরাতে হবে? 4 ঘর। তাহলে দেখো 42 তো আছেই, তাহলে যদি আমি দশমিকটা সরাই, প্রথমে এখানে ছিল, তাহলে 1 ঘর 2 ঘর আর কিছু নেই। তা নেই মানে শূন্য বসাবো, 1 2 শূন্য বসলাম, এটা হলো উত্তর। তাহলে আমি কি করলাম? সিম্পল হিসাব। আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। আমি কি জানি? ভাগ করতে হবে। বাই মানে কি? ভাগ। ভাগ করার নিয়ম কি? দশমিকটা সরবে। শূন্য দিয়ে ভাগ করার নিয়ম কি? দশমিক সরবে। ভাগ করা মানে দশমিকটা কোন দিকে সরবে? বাঁ দিকে সরবে। কত ঘর সরবে? যতগুলো শূন্য আছে। কটা শূন্য? 1 2 3 4। তাহলে এই 42 থেকে দশমিকটা 4 ঘর বাঁ দিকে সরবে। 42 মানে কি? দেখো আমি এখানে লিখে দিয়েছি 42 মানে 42.4, 42.0 মানে 42.0 মানে কোনো পূর্ণ সংখ্যা দশমিক থেকে দশমিকের ডান দিকে। তার দশমিকের ডান দিকে আছে, এখানে আছে, 4 ঘর সরবে। তাহলে এদিক থেকে 2 এর পরে হলো 1 ঘর, 4 এর পরে 2 ঘর, বাকি দুটো কিছু নেই মানে 0 0 বসালাম। ঠিক আছে, হয়ে গেল এর আনসার। বোঝা গেছে? অপশনে যাও, দেখো এটা
আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, সিম্পল ব্যাপার। আচ্ছা এরপরে দেখো, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে দেখো, when a number is divided by এইটা, the remainder is এটা, what will be the remainder when this is divided by এটা? মানে কি, when a number is divided by এটা মানে যখন একটা সংখ্যাকে, when a number is divided by 893 মানে যখন একটা সংখ্যাকে তুমি 893 দিয়ে ভাগ করছো তখন তার রিমাইন্ডার মানে কি, ভাগশেষ। রিমাইন্ডার কথাটা মানে কি, ভাগশেষ। কি নাম, ভাগশেষ। তাহলে তুমি যখন একটা সংখ্যাকে 893 দিয়ে ভাগ করছো, ভাগশেষ আসছে 193। বলছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন ইট ইজ ডিভাইডেড বাই 47। তাহলে ওই সংখ্যাটা কি যাকে তুমি 893 দিয়ে ভাগ করেছিলে সেই সংখ্যাটা কি তুমি যদি 47 দিয়ে ভাগ করো তাহলে কত ভাগশেষ আসবে? দেখো অঙ্কটা দেখতে বিশাল বড়, বিরাট মানে ভিচিকিচি করে একটা জটিল ব্যাপার মনে হচ্ছে, কিন্তু তুমি এই অঙ্কটার প্যাটার্নটা দেখে নাও। আমি এইটার ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদের ক্লাসে আলোচনা করব, এখন তো সম্ভব নয় এটা, যে কেন এটা হচ্ছে। ঠিক আছে, আমি যে পদ্ধতিটা করতে যাচ্ছি তার ব্যাকগ্রাউন্ড আমি তোমাদের ক্লাসে আলোচনা করে দেবো, কিন্তু এখন শুধু তোমাদের বলে রাখি যারা ক্লাসে আসতে পারছো না তাদের জন্য, সেটা হচ্ছে তুমি এই প্যাটার্নটা চিনে রাখো। when a number is divided by something, কোনো একটা সংখ্যাকে যখন কিছু দিয়ে ভাগ করা হয় একটা রিমাইন্ডার আসে, যখন সেই সংখ্যাটিকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন কত রিমাইন্ডার এটা তোমায় বের করতে হবে। বোঝা গেছে? সেক্ষেত্রে আমি কি করব, সিম্পলি এরকম 193 মানে প্রথমে যে রিমাইন্ডারটা ছিল, সেটাকে আমি সেকেন্ড রিমাইন্ডার দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাকে এর ফর্মুলাটা কি, আমি যেখানে ফর্মুলা লাগাতে যাই তাহলে আমি কি লিখবো, যে রিমাইন্ডার 1 ডিভাইডেড বাই রিমাইন্ডার 2। রিমাইন্ডার 2 না, ডিভিডেন্ড 2 হবে সব, ডেফিনেটলি আমি এটা ভুল লিখলাম। এটা রিমাইন্ডার এটা বাই ডিভিডেন্ড 2। বোঝা গেছে? তাহলে এই যে রিমাইন্ডার তাকে এটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো 47 হবে না, তাহলে 4 3 12, 4 4 16, 4 দিয়ে নিতে হবে, 47কে 4 দিয়ে গুণ করো, 7 4 7 হইলো 2, 4 4 16 আর 2 18, তাহলে কত হবে এটা 4 দিয়ে করো কত 188। তাহলে 8 আর কয় 13, 9 10 11 12 13, 5 13। ঠিক আছে, হাত হইল 1, 8 1 9, তাহলে কত হলো ভাগশেষ? ভাগশেষ কত হলো? এটা কত হলো ভাগশেষ? তা তোমায় কি জানতে চেয়েছে প্রশ্নে? হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, ভাগশেষ জানতে। তাহলে ভাগশেষ কত হলো 5, এটাই হয়ে গেল আনসার। তাহলে আমি কি বললাম, এই অঙ্কটা কেন এরকম হচ্ছে এটা আমি পরে ক্লাসে আলোচনা করবো, এখন এত কম সময় আলোচনা করা সম্ভব নয়। সিম্পল যেটা জিনিস, যখন এই ধরনের অঙ্ক দেখবে, when a number is divided by এটা, রিমাইন্ডার এটা, when the number is কি বলছে, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when it is divided by 47। তাহলে এই যেটা আছে একে 47 দিয়ে ভাগ করে দেবো, ওটাকে এটা দিয়ে ভাগ করে দেবো। বোঝা গেছে? তাহলে ভাগ করলে যেটা রিমাইন্ডার সেটা হবে তার আনসার। ঠিক আছে, এখানে যে রিমাইন্ডার আসবে সেটাই হবে আনসার। তা তুমি এটাকে ফর্মুলা বলতে পারো বা তুমি এটাকে শর্টকাট হিসেবে ট্রিট করতে পারো, যেটা তোমার খুশি। বোঝা গেছে ব্যাপারটা পুরো ক্লিয়ার? দেখো পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। হাইট অ্যান্ড ডিস্টেন্স তোমরা নিশ্চয়ই যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা সবাই জানো, হাইট অ্যান্ড ডিস্টেন্স তোমরা মাধ্যমিকে পড়েছিলে বা 8 9-এ পড়েছিলে। কি বলছে, দেয়ার ইজ আ টাওয়ার অফ 10 মিটার, দেয়ার ইজ এ টাওয়ার অফ 10 মিটার বিটুইন 2 প্যারালাল রোড। দুটো প্যারালাল রোড, দুটো এরকম প্যারালাল রোড গেছে, তার মাঝে একটা টাওয়ার আছে। ভালো করে বোঝো, দুটো প্যারালাল, ধর এই দুটো হাত দুটো প্যারালাল রোড এভাবে গেছে, তার মাঝে একটা টাওয়ার আছে এরকম। ওকে, the angle of depression of the road from the top of the tower is 30 degree and 45 degree। মানে ধরো এখানে একটা টাওয়ার গেছে, ধরো এই একটা, ধরো আমি এদিকে রাখছি, এদিকে রাখি তোমাদের সুবিধা হবে। ধরো এই একটা প্যারালাল লাইন, এই একটা ধরো দুটো রোড, এই দুটো রোড। ঠিক আছে, ধরো এখানে একটা টাওয়ার আছে, ধরো একটা টাওয়ার আছে। ওকে, এবার বলছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, টপ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার ইজ 30 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি। টপ অফ দ্য টাওয়ার মানে কত, এইটা টপ। তাহলে এর সঙ্গে ধরো এই জায়গাটা আমি প্রত্যেককে, এই জায়গাটা ধরো আমি নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এইটা একটা, আর ধরো এই যে একটা অ্যাঙ্গেল তৈরি করছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এইটা, তাহলে এটাকে আমি ধরছি যে 30 ডিগ্রি। ঠিক আছে, 1 মিনিট ধরো আমি এটা ঠিক করে লিখে দিই। ধরো এই যে টাওয়ারটা, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার ধরো 30 ডিগ্রি, আর এই যে কোণটা এটা ধরো হচ্ছে 45 ডিগ্রি। বোঝা গেছে?
তাহলে এটা হচ্ছে 30, এটা 45 ডিগ্রি। তোমাকে বলছে এই যে টাওয়ারটা এটা কত 10 বলে দিয়েছে, টাওয়ার হচ্ছে 10, তাহলে এটা কত 10, এই যে টাওয়ারটা 10। তোমাকে বলেছে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত, এইটা তোমাকে বের করতে হবে, এই ডিস্টেন্স তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ছবিটা আঁকলাম বোঝা গেছে, দুটো রাস্তা প্যারালাল, মাঝে একটা টাওয়ার বসানো আছে, এই রাস্তার দূরত্ব এই দূরত্ব, ঠিক আছে। তাহলে জিনিসটা বোঝা গেছে তো। তাহলে আমি ধরে নেব এই যে ডিস্টেন্সটা এইটা, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স, আর এই যে ডিস্টেন্সটা এটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই। বুঝতে পেরেছো? তাহলে টাওয়ার থেকে এই একটা রাস্তা ধরে নিচ্ছি এক্স, একটা রাস্তা ধরে নিচ্ছি ওয়াই, ঠিক আছে। তাহলে তুমি যদি এই জিনিসটা যদি দেখো, এটা জিনিসটা হচ্ছে কেমন, সিম্পল হিসাব, টাওয়ার হয়, ওকে, এটা এক্স, এটা ওয়াই, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তোমাকে বের করতে হবে এইটা। এইটা পুরো জিনিসটা আমি শর্টে কাটে এঁকে দিলাম। তাহলে তুমি আমাকে বলো, এইটা 10 বলে দিয়েছে, তাহলে তুমি বলো যে এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে কিনা। তাহলে নাম দিই এ বি সি ডি, নাম দিই, যদি আমি এগুলোকে নাম দিই তাহলে তুমি আমাকে বলো এটা ত্রিভুজ তৈরি হচ্ছে তো, এ বি সি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এ বি সি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, অবভিয়াসলি সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ টাওয়ার তো সোজাই থাকবে না রাস্তার উপরে, এইভাবে তো সোজাই থাকবে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে না, এই কোণটা, এই রাস্তা, এটা টাওয়ার রাস্তা, তাহলে এটা তো 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। তাহলে তাই যদি হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা থেকে বলতে পারি লম্ব বাই ভূমি 10/x, তাহলে এটা কি লম্ব, এসিটা লম্ব, বিসিটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি সমান কি ট্যান, ট্যান হয়, ট্যান কত 30, কারণ 30 ডিগ্রি, ট্যান 30, তার মানে কত হচ্ছে 1/√3। তার মানে আমি বলতে পারি কি x 10/x ইজ ইকুয়াল টু 1/√3, তাহলে x এর মান কত হবে 10√3। বোঝা গেছে আশা করি ব্যাপারটা, x এর মান 10√3, ঠিক আছে। এবার দেখো আমি যদি উল্টো দিকে যাই, আমি যদি উল্টো দিকে যাই, পাঁচটায় যাই, যদি এই দিকটা তুমি কল্পনা করো এ সি ডি, তুমি ধরো ত্রিভুজ এ সি ডি কল্পনা করছো, ত্রিভুজ এ সি ডি, তাহলে সেটাও দেখো একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা, তাহলে এরও লম্ব বাই ভূমি হবে, তাহলে লম্ব কত 10, ভূমি কত ওয়াই, তার মান কত tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত 145 ডিগ্রি, কেন দেখো লম্ব বাই ভূমি 45, তাহলে লম্ব বাই ভূমি tan, এই অ্যাঙ্গেলটা মান কত 45, তাহলে tan 45 মান কত 1, তাহলে কত বলতে পারো তুমি 10/y সমান কত 1, তাহলে y এর মান কত হবে 10, তাহলে y এর মান কত পেলে 10, তাহলে তুমি x এর মান পেয়েছো কত, x এর মান কত পেয়েছো 10√3, আর y এর মান কত পেয়েছো 10, তাহলে দেখো x আর y তুমি যদি যোগ করো তাহলে এই যে ডিসটেন্স এটা কি, এটা তো x প্লাস y, এটা তো x প্লাস y, এই ডিসটেন্স তোমাকে এটাই বের করতে, দুটো রাস্তার মধ্যে ডিসটেন্স, এটা একটা রাস্তা আর এটা একটা রাস্তা, তাই এই দুটো রাস্তার মধ্যে ডিসটেন্স কত x প্লাস y। বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আমি যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে আমি কি পেয়েছি, x এর মান কত পেয়েছি 10√3, আর y এর মান কত পেয়েছি 10, তাহলে তোমার টোটাল ডিসটেন্স অফ রাস্তার দূরত্ব কত, রাস্তার দূরত্ব কত হবে x প্লাস ওয়াই, তার তোমাকে যোগ করতে হবে, তাই এদিকে যোগ করো তুমি, তাহলে কত হবে 10√3 প্লাস 10, তুমি 10 কমন নিয়ে নাও, তাহলে কত পড়ে রইল √3 প্লাস 1, √3 প্লাস 1। বুঝতে পারছো এই পুরো ছবিটা তোমাদের ক্লিয়ার তো, ঠিক আছে। তাহলে দেখো 10 প্লাস √3 মান কত 1.732 প্লাস 1, দেখো পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখো, এই দুটো রাস্তা, এই দুটোর মধ্যে দূরত্ব, তাহলে x প্লাস ওয়াই যুক্ত করতে হয়েছে আমাকে, x আর y যুক্ত করতে হয়েছে, আমি এখানে সেটাই করেছি, x আর y যুক্ত করেছি, তাহলে কত আসছে 10 ইন্টু 1.732, আর এটা কত 1, তাহলে কত হবে 2.732, ঠিক আছে। তা তুমি যেটাকে গুণ করো তাহলে কত হবে দশমিকটা, তাহলে 10 দিয়ে গুণ করলে কি বলেছিলাম 10 দিয়ে ভাগ করার কথা বলেছি, তাহলে 10 দিয়ে গুণ করলে কি হবে দশমিকটা সরে যাবে 2 ঘর, দশমিক সরে যাবে ডান দিকে, ক ঘর যটা শূন্য ত ঘর, দশমিক সরবে ডান দিকে, গুণ করার ক্ষেত্রে দশমিক সরবে ডান দিকে, ক ঘর যটা শূন্য ত ঘর, তাহলে ক ঘর সরার কথা 1 ঘর, তাহলে কত হবে 27.32, এটা হয়ে গেল আনসার। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইটা কোত্থেকে পেলাম,
দেখো তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এখানে অঙ্কটায় √3 মানটা দেওয়া নেই, পরীক্ষার হলে আশা করি দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তাহলে মনে রাখবে √3 মান হলো 1.732, এটা √3 মান, এই জাস্ট মানটা আমি এখানে পুট করেছি, এটা হচ্ছে √3 মান, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই মানটা জাস্ট আমি এখানে পুট করেছি, তাহলে 27.32, তাহলে দেখো 27.32 আনসার। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এটাকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, ওকে? তো এই হচ্ছে ব্যাপার। আজকের 5টা যে কোশ্চেন ছিল আজকে সেটে, মানে 2023 সালে শিফট 2-তে 5টা কোশ্চেন ছিল, সেই 5টা কোশ্চেন আমি সলিউশন করে দিয়েছি। তোমরা দেখবে, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কমেন্টসে জানাবে, আমরা তোমাদের কমেন্টসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবো, তোমাদেরকে জানানো হবে যদি কোনো কমেন্টে গন্ডগোল থাকে বা যদি কোনো অঙ্কে তোমরা বুঝতে না পারো সেগুলো তোমাদের নেক্সট টাইম বুঝিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এখানে এরকম প্লেলিস্টে তোমরা পুরো প্লেলিস্ট পাবে, সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিওস দেখতে পারবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ নলেজ যদি তুমি শেয়ার করো তাহলে বাড়ে, তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে গ্রুপ করে পড়তে পারবে। অবশ্যই নিজে কুক্ষিগত করে রেখো না যে আমি দেখছি আর কেউ দেখতে পাবে না, আমি একাই পাস করবো, সেটা তো কোনোদিন হবে না, কারণ তুমি দেখছো না অন্য কেউ দেখেই নেবে। তাই জন্য গ্রুপ করে পড়াশোনা করো, আর এই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো প্রত্যেকটা ভিডিও যদি ভালো লেগে থাকে। যদি কোনো তোমাদের মনে হয় যে এভাবে করালে ভালো হয় বা এইগুলো স্যার একটু করিয়ে দিন, তাহলে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, ঠিক আছে? প্রত্যেককে থ্যাংক ইউ।